ফ্রেন্ডস, একজন মানুষের যখনই ডায়াবেটিস ধরা পড়ে সেই মানুষটিকে কোন কোন খাবারগুলি খাওয়া চলবে না, সেই খাবারের তালিকা কোন কোন খাবারগুলি তিনি খেতে পারবেন তার থেকে অনেক বেশি লম্বা চওড়া হয়ে থাকে এবং তিনি কোন কোন খাবারগুলি অ্যাভয়েড করে চলবেন সেই খাবারের তালিকায় চিনির পরেই মোটামুটি আসে ভাত। একজন বাঙালির সবথেকে পছন্দের খাবার, প্রিয় খাবার এবং প্রধান খাবার হলো ভাত। কিন্তু যে সমস্ত বাঙালি ডায়াবেটিক পেশেন্টরা রয়েছেন তারা প্রাণ খুলে মন ভরে ভাত খেতে পারেন না, তার কারণ ভাত তাদের রক্তে প্রচুর পরিমাণে সুগারের মাত্রা বাড়িয়ে দিতে পারে। কিন্তু আপনি জানেন কি যে আমরা প্রতিনিয়ত এমন বেশ কিছু খাবার খেয়ে চলেছি হেলদি খাবার মনে করে, সেই খাবারগুলি আমাদের অজান্তে কখনো ভাতের মতনই বা কখনো কখনো ভাতের থেকেও বেশি আমাদের রক্তে সুগারের মাত্রা বাড়িয়ে দিতে পারে। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন 6 প্রকার খাবার নিয়ে আলোচনা করব যে খাবারগুলি ভাতের মতো বা ভাতের থেকেও বেশি আপনার রক্তে সুগারের মাত্রা বাড়িয়ে দিতে পারে, কিন্তু সেই সমস্ত খাবারগুলি আমরা হিসাবের মধ্যেই রাখি না। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং সেই 6 প্রকার খাবার সম্পর্কে খুঁটিনাটি জেনে নেন। এখন গ্রীষ্মকাল, এই গ্রীষ্মের দাবদাহ দুপুরে কড়া রোদের থেকে বাড়ি ফিরে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত খেলেই আমাদের দেহ মন জুড়িয়ে যায়। কিন্তু শরবত একজন ডায়াবেটিক পেশেন্ট খাবেন কিভাবে? তার কারণ শরবতের মধ্যে তো চিনি ব্যবহার করা হয়। কিছুদিন আগেই আমার একজন পেশেন্ট বলছিলেন যে জবের থেকে ডায়াবেটিস আমার ধরা পড়েছে, তবের থেকে আমরা শরবতে চিনি খাই না, আমরা গ্লুকন-ডি দিয়ে শরবত বানিয়ে খাচ্ছি। আপনাদের জানিয়ে রাখি যে শুধুমাত্র আমার ওই পেশেন্টই নয়, এমন অনেক ডায়াবেটিক পেশেন্টদের সাথে কথা বলতে গিয়ে আমরা জানতে পারি যে তারা মনে করেন যে চিনি তাদের রক্তে সুগারের মাত্রা বাড়িয়ে দিতে পারে, কিন্তু গ্রীষ্মকালে গ্লুকন-ডি খেলে সেটি তাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী। দেখুন, গ্লুকন-ডি কিছু ক্ষেত্রে একজন মানুষের স্বাস্থ্যের পক্ষে উপকারী, কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের ভুলেও গ্লুকন-ডি খাওয়া উচিত নয়। ভাত তো দূরের কথা, একজন ডায়াবেটিক পেশেন্টের জন্য চিনির থেকেও অনেক বেশি ক্ষতিকারক কিন্তু এই গ্লুকন-ডি বা গ্লুকোজ। দেখুন, এই গ্লুকন-ডির মধ্যে থাকে 100% গ্লুকোজ, চিনির মধ্যে 50% গ্লুকোজ এবং 50% সুক্রোজ থাকার জন্য গ্লুকন-ডির থেকে তুলনামূলক কম দ্রুততার সহিত আপনার রক্তে সুগারের মাত্রা বাড়তে পারে। কিন্তু অন্যান্য খাবারের থেকে ওই গ্লুকন-ডি যেমন দ্রুততার সহিত আপনার রক্তে সুগারের মাত্রা বাড়িয়ে দিতে পারে, ঠিক একইভাবে আপনি যত পরিমাণ গ্লুকোজ খাবেন ঠিক তত পরিমাণে কিন্তু আপনার রক্তে সুগারের মাত্রা বেড়ে যেতে পারে। তাই এখন থেকে ওই গ্লুকন-ডি আপনার স্বাস্থ্যের পক্ষে উপকারী, আপনার দেহ মন ঠান্ডা করে রাখবে, আপনাকে ইনস্ট্যান্ট এনার্জি দেবে, এ কথা ভেবে কিন্তু কখনো খাবেন না। পরবর্তী যে খাবারটির কথা বলবো সেটি হলো ইনস্ট্যান্ট ওটস। এই ওটসের কথা শুনে আপনি স্বভাবতই বলতে পারেন যে আগের বিভিন্ন ভিডিওতে আপনারা বলেছেন যে ওটস আমাদের ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারে, আর আজ আপনি বলছেন যে ইনস্ট্যান্ট ওটস আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। দেখুন, একজন ডায়াবেটিক পেশেন্ট অবশ্যই ওটস খেতে পারেন, তার কারণ ওটসের মধ্যে বিটা গ্লুকন নামক যে আপনার সলিউবেল ফাইবার রয়েছে সেটি আমাদের রক্তে সুগারের মাত্রাকে বৃদ্ধি করতে বাধা সৃষ্টি করতে পারে এবং ডায়াবেটিস কন্ট্রোলের জার্নিতে তাকে অনেকখানি সাহায্য করতে পারে। কিন্তু অবশ্যই সেটি স্টিল কাট ওটস হওয়া প্রয়োজন, তার কারণ স্টিল কাট ওটসের গ্লাইসেমিক ইন্ডেক্স হলো 53, অর্থাৎ সেটি লো গ্লাইসেমিক ইন্ডেক্স। যদি স্টিল কাট ওটস আপনি না পান সেক্ষেত্রে রোল্ড ওটস আপনি খেতে পারেন। রোল্ড ওটসের গ্লাইসেমিক ইন্ডেক্স হলো 55। কিন্তু আপনি জানেন কি যে আমি যে ইনস্ট্যান্ট ওটস বা কুইক ওটসের কথা বলছি তার গ্লাইসেমিক ইন্ডেক্স হলো 79, যা ভাতের থেকেও বেশি তাড়াতাড়ি আপনার রক্তে সুগারের মাত্রা বাড়িয়ে দিতে পারে। এখন প্রশ্ন হলো যে ইনস্ট্যান্ট ওটস আমরা চিনব কেমনভাবে? সর্বপ্রথম আপনি যখন ওটস কিনবেন সেই ওটসের প্যাকেটের গায়ে দেখে নেবেন যে সেখানে স্টিল কাট ওটস লেখা আছে কিনা বা রোল্ড ওটস লেখা আছে কিনা। যদি সেখানে স্টিল কাট ওটস বা রোল্ড ওটস লেখা না থাকে সেই ওটস আপনি কিনে খাবেন না। দ্বিতীয়ত খেয়াল করবেন যে সমস্ত ইনস্ট্যান্ট ওটস হয়ে থাকে
তার যে দানাগুলি সেগুলি অত্যন্ত পাতলা হয়ে থাকে, সেগুলি অত্যন্ত ছোট ছোট আকারের হয়ে থাকে। খুব অল্প সময় রান্না করলে বা গরম জল বা গরম দুধের মধ্যে ভিজিয়ে দেওয়ার সাথে সাথেই তার টেক্সচার অনেকটা স্মুথ বা আপনার ক্রিমিয়ার ধরনের হয়ে যেতে পারে। সেই সমস্ত ওটসগুলি আপনাকে অবশ্যই অ্যাভয়েড করে চলতে হবে। এছাড়া মার্কেটে যে সমস্ত আপনার মশালা ওটস বা বিভিন্ন প্রকারের ফ্লেভার্ড ওটস পাওয়া যায়, সেগুলি বেশিরভাগই কিন্তু এই ইনস্ট্যান্ট ওটস বা আপনার কুইক ওটস, এই সমস্ত ওটসগুলি অ্যাভয়েড করবেন। সবসময়তেই স্টিল কাটস ওটস খাওয়ার চেষ্টা করবেন। পরবর্তী যে খাবারটির কথা বলবো সেটি হলো কর্নফ্লেক্স। কর্মব্যস্ততার মাঝে বা যে সমস্ত মানুষরা কর্মসূত্রে বাইরে থাকেন, তারা সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত প্রকারের কাজ কর্ম করে যখন তারা কর্মস্থলে যান, বেশিরভাগ ক্ষেত্রে তাদের হাতে ব্রেকফাস্ট তৈরি করার সময় থাকে না। তারা ইনস্ট্যান্ট ব্রেকফাস্ট হিসাবে কর্নফ্লেক্স এবং দুধ খেয়ে তারা কর্মক্ষেত্রে চলে যান। এবং একজন ডায়াবেটিক পেশেন্ট বেশিরভাগ ক্ষেত্রেই তারা জানেন না যে এই কর্নফ্লেক্স তাদের রক্তে কত পরিমাণে সুগারের মাত্রা বাড়িয়ে দিতে পারে। আপনাদের জানিয়ে রাখি, ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স যেখানে 70, সেখানে এই কর্নফ্লেক্সের গ্লাইসেমিক ইন্ডেক্স 85। অতএব আপনারা অনুমান করতে পারছেন যে একজন ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে এই কর্নফ্লেক্স কতটা ক্ষতিকারক হতে পারে। পরবর্তী যে খাবারটির কথা বলবো সেটি হলো সাবুদানা। এই সাবুদানাকেও অনেকেই অত্যন্ত পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাবার বলে মনে করেন। দেখুন, সাবুদানা অত্যন্ত পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাবার, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা যখন ছোট ছিলাম, যখন আমাদের জ্বর হতো, মা আমাদের দুধ সাবু খাওয়াতেন। তিনি বলতেন যে এটাই আমাদের পথ্য, এটাই আমাদের আহার। এছাড়া আপনারা অনেকেই জানেন যে সাবুদানা আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করতে পারে, সাবুদানা আমাদের ইনস্ট্যান্ট এনার্জি প্রোভাইড করতে পারে, সাবুদানা আমাদের পেটের মধ্যে একটি ল্যাক্সেটিভ এফেক্ট দিতে পারে। তার ফলে যে সমস্ত কোষ্ঠকাঠিন্যের মানুষরা রয়েছেন, তাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা কিন্তু ধীরে ধীরে দূর হয়ে যেতে পারে। এছাড়া যে সমস্ত মানুষরা ধর্মীয় বিষয়ে বিভিন্ন প্রকারের উপবাস করেন, তাদের এনার্জি লেভেলকে মেনটেন করার জন্য তারা তাদের খাদ্য তালিকায় কিন্তু এই সাবুদানা রেখে থাকেন। কিন্তু একজন ডায়াবেটিক পেশেন্টের সাবুদানা মোটেই খাওয়া উচিত নয়। আপনাদের জানিয়ে রাখি, যেখানে ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স 70, সেখানে সাবুদানার গ্লাইসেমিক ইন্ডেক্স হলো 85। যে সাবুদানা ভাতের থেকেও দ্রুত আপনার রক্তে সুগারের মাত্রা বাড়িয়ে দিতে পারে। তাই আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে সাবুদানাও কিন্তু আপনার অ্যাভয়েড করে চলা উচিত। পরবর্তী যে খাবারটির কথা বলবো সেটি হলো কর্নফ্লাওয়ার। আজ থেকে 15-20 বছর আগেও এই কর্নফ্লাওয়ারের এত ব্যবহার না থাকলেও আজকের দিনে দাঁড়িয়ে এই কর্নফ্লাওয়ার আমাদের রান্নাবান্নার অত্যাবশ্যকীয় একটি উপাদান হয়ে উঠেছে। যে কোনো প্রকারের স্যুপ, স্টিউ, সস বা গ্রেভির গাঢ়ত্ব বাড়ানোর জন্য আমরা কর্নফ্লাওয়ার ব্যবহার করে থাকি। যে কোনো প্রকারের বেকিং আইটেম, অর্থাৎ আপনার সেটা ব্রেড হতে পারে, সেটা আপনার কুকিজ হতে পারে, পেস্ট্রি হতে পারে, সেই সমস্ত আপনার বেকিং আইটেমের মধ্যে কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয়। এছাড়া বাড়িতে যে কোনো ডোবা তেলে ভাজা খাবার, অর্থাৎ আপনার বিভিন্ন প্রকারের বড়া, পকোড়া, এই সমস্ত খাবারগুলি যাতে অনেক বেশি মুচমুচে হয় বা ক্রাঞ্চি হয়, সে কথা ভেবে তার মধ্যে কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয়। কিন্তু একজন ডায়াবেটিক পেশেন্ট ভাতের হিসাব রাখলেও তারা রান্নাবান্নাতে যে কর্নফ্লাওয়ার ব্যবহার করছেন তার হিসাব কিন্তু কখনো রাখেন না। আপনাদের জানিয়ে রাখি যে কর্নফ্লাওয়ারের গ্লাইসেমিক ইন্ডেক্সও কিন্তু 70 থেকে 75, যেটি অনায়াসে একজন পেশেন্টের রক্তে সুগারের মাত্রা বাড়াতে পারে। তাই আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে যে সমস্ত খাবারের মধ্যে কর্নফ্লাওয়ার ব্যবহার করা হচ্ছে, সেই খাবারগুলি অ্যাভয়েড করে চলতে পারলেই কিন্তু ভালো হয়। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আজকে শেষ যে খাবারটির কথা বলবো, যে খাবারটি ডায়াবেটিক পেশেন্টদের অবশ্যই অ্যাভয়েড করে চলা উচিত, সেটি হলো পাঁপড়। দেখুন, ডালের সাথে পাঁপড়, চাটনির সাথে পাঁপড়, খাবারের প্রথম পাতে পাঁপড়, খাবারের শেষ পাতে পাঁপড়, বাঙালিদের পাঁপড় অত্যন্ত পছন্দের একটি খাবার। কিন্তু এই পাঁপড় ডায়াবেটিক পেশেন্টদের মোটেই খাওয়া উচিত নয়, এমনটাই দাবি করছেন বিশেষজ্ঞরা। তার কারণ বেশিরভাগ ক্ষেত্রে পাঁপড় তৈরি করা হয় আপনার আলু থেকে,
না হয় আপনার চালের আটা থেকে, না হলে ময়দা থেকে, আর না হলে সাবুর থেকে। আর এই 4টি উপাদানের গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু ভাতের থেকে অনেক বেশি। আপনি যখন আলুর পাঁপড় খাচ্ছেন তখন আলুকে সেদ্ধ করে যে পাঁপড় তৈরি করা হচ্ছে সেই পাঁপড়ের মধ্যে থাকা আলুর গ্লাইসেমিক ইন্ডেক্স হয়ে যায় 82। আপনি যখন সাবুর পাঁপড় খাচ্ছেন সেই সাবুর পাঁপড়ের মধ্যে থাকা সাবুদানার গ্লাইসেমিক ইন্ডেক্স হলো 85। আপনি যে চালের পাঁপড় খাচ্ছেন সেই চালের আটার গ্লাইসেমিক ইন্ডেক্স হয় 87। এবং যে কোনো পাঁপড় তৈরিতে বেশিরভাগ ক্ষেত্রে যে ময়দা ব্যবহার করা হয় বা ময়দার পাঁপড়ের গ্লাইসেমিক ইন্ডেক্স হলো 85। অতএব আপনারা বুঝতে পারলেন যে এই সমস্ত উপাদান দিয়ে তৈরি যে পাঁপড় আমরা প্রতিনিয়ত খাচ্ছি সেগুলি কিভাবে আপনার রক্তে সুগারের মাত্রা বাড়াতে পারে। আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন এবং যদি আপনি পাঁপড়ের শৌখিন হয়ে থাকেন, সেক্ষেত্রে মার্কেটে মুগ ডালের পাঁপড় পাওয়া যায়। সেই মুগ ডালের পাঁপড় আপনারা ব্যবহার করতে পারেন, তার কারণ মুগ ডালের পাঁপড়ের গ্লাইসেমিক ইন্ডেক্স হলো 38, যেটি একজন ডায়াবেটিক পেশেন্ট খেতে পারেন। কিন্তু আলুর পাঁপড়, সাবুদানার পাঁপড়, চালের পাঁপড় বা ময়দার পাঁপড় কিন্তু ভুলেও খাবেন না। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে তাহলে এই ভিডিওটি একবার দেখতে পারেন। এই ভিডিওর মধ্যে আমরা এমন 7টি খাবারের কথা বলেছি যে খাবারগুলি চিনির থেকেও বেশি আপনার রক্তে সুগারের মাত্রা বাড়িয়ে দিতে পারে। এবং তার সাথে সাথে এই ভিডিওটিও একবার দেখতে পারেন। এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করেছি একজন ডায়াবেটিক পেশেন্টের কেন মুড়ি মোটেই খাওয়া উচিত নয়। খুব ভালো থাকবেন বন্ধুরা, আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।